আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ইংলিশ গুরুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা মাস্টার্স বইয়ের সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। যারা জব ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, বলাই বাহুল্য মাস্টার্স বইটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা মাস্টার্স বইটি 3 মাসে শেষ করার মিশন নিয়ে হাতে নেমেছি, যেখানে বইয়ের রুলস এবং এক্সারসাইজ সহ সব কিছুই করানো হবে। তাই সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবীকে মেনশন করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা শিখছিলাম যে কিভাবে দুইটা ভার থাকলেও আইএনজি যুক্ত না হয়ে কিভাবে ইনফিনিটিভ হয়, তাই না? ইনফিনিটিভ কি একদম মাথায় গেঁথে রাখতে বলছিলাম। ইনফিনিটিভ হচ্ছিল আপনার টু প্লাস ভার, ঠিক আছে না? আর এটার অর্থ কি বাংলায় উপরে দেখেন লেখা আছে তে যুক্ত ক্রিয়া, ঠিক আছে? তারপর এটা কখন হয়? ইনফিনিটিভ এখানে দেখাইছিলাম, এটা কিন্তু ইনফিনিটিভ না, টু আছে তাও ইনফিনিটিভ না, তাই না? ইনফিনিটিভ কখন হয়? তে যুক্ত ক্রিয়া হইলে, উদ্দেশ্য বা জন্য বুঝাইলে। ফরগেটের ক্ষেত্রে ইনফিনিটিভ হয়, লাইকের ক্ষেত্রে ইনফিনিটিভ হয়। কখন হয় এগুলো তো কালকেই পড়াইছি, আজকে আর পড়াবো না। রিগ্রেডের ক্ষেত্রে হয়, স্টপের ক্ষেত্রে হয়। সুন্দর করে কালকে লম্বা সময় নিয়ে এগুলো আমরা পড়ছি। এগুলা পড়ার পরে এই যে স্টপ নিয়ে হয়, এগুলো তো পড়লাম। এগুলা পড়ার পরে আমরা ডিরেক্টলি এক্সারসাইজে চলে গেছি, ঠিক আছে? এই যে এক্সারসাইজ এগুলা ছিল, এগুলাতে চলে গেছি। এগুলো আমরা সবগুলা সুন্দর করে করছি। ফাইন, এটা ছিল প্রিভিয়াস ক্লাস। যারা প্রিভিয়াস ক্লাস করে না, আজকে নতুন যুক্ত হয়েছে, অবশ্যই প্রিভিয়াস ক্লাস 1 থেকে 10 পর্যন্ত রেকর্ড ক্লাসগুলা করে ফেলবেন। আচ্ছা, আজকে 11 নম্বর ক্লাস। দেখেন, এই রুলস গুলা আমরা আজকে পড়বো। এই রুলস গুলা পড়ার আগে খেয়াল করেন, ইনফিনিটিভ মনে আছে? ইনফিনিটিভ ইনফিনিটিভ যেন কখন হয়, মানে তে যুক্ত ক্রিয়া। আচ্ছা, এটা গঠনটা কি? টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। তাইলে আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই, ইনফিনিটিভ। যদি আমি লিখি আই ওয়ান্ট টু কুকিং, এটা কি ইনফিনিটিভ হবে? এটা পৃথিবীর যা মন চায় তা হবে, তবে ইনফিনিটিভ হবে না। কেন? কারণ টু এর পর কখনো আইএনজি যুক্ত হয় না, টু এর পরে সরাসরি ভার্ব বসে। টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে না? হিসাবটা এটাই হিসাব। তবে প্রিভিয়াস ক্লাসে, মানে আগের দিনের ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম, দেখেন আগের দিনের ক্লাসে আমি দেখাইছিলাম যে এই জিনিসটি ইনফিনিটিভ পৃথিবীর লক্ষ লক্ষ ভার্ব, লক্ষ লক্ষ না, পৃথিবীর কোটি কোটি ভার্ব এই নিয়মেই বসে, টু প্লাস ভার্ব। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই কয়টা। এটা আজকের না, এটা আগের দিনেরই পড়া। আজকে যেটা পড়াবো এটা আগের দিনেরই পড়া। ব্যতিক্রম কোনটা বলেন তো? ব্যতিক্রম এটা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। ইন্টারে যেমন এই দুইটা সব থেকে বেশি আসে, আর চাকরি পরীক্ষাতে গেট ইউজ টু, কমিটেড টু, প্রিফার টু অনেক বেশি আসে চাকরি পরীক্ষাতে। গেট ইউজ টু, কমিটেড টু, অবজেকশন টু। তাইলে আমাদের শিখতে হবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু। এই টু গুলার পরে, এই টু গুলার পরে কখনো বেস ফর্ম হবে না, মানে প্রেজেন্ট ফর্মে ভার হবে না, ভার প্লাস আইএনজি হবে। আচ্ছা, টু এর পরে যদি ভি আইএনজি, ভার প্লাস আইএনজি হয়, সেটা আর যাই হোক ইনফিনিটিভ হবে না। তাইলে এখন কথা হলো, পৃথিবীর কোটি কোটি ভার্বের ক্ষেত্রে, পৃথিবীর কোটি কোটি ভার্বের ক্ষেত্রে টু এর পরে ভার বসতেছে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু টু এর পর যখন ভার প্লাস আইএনজি হয়, এটা কি কোটি কোটি ক্ষেত্রে? না, এটা মাত্র 3টা বা 4টা ক্ষেত্রে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আর প্রিফার টু, এই 3টা ক্ষেত্রে। কেউ যদি বেশি পড়তে চান তাহলে কমিটেড টু, গেট ইউজ টু, অবজেকশন টু। এরপরে যে টু গুলা আছে এরপরে আইএনজি যুক্ত হয়। তাহলে আমি যদি বলতে পারি কোটি কোটি ভার্সেস 3-4টা ক্ষেত্র, তাহলে কোনটা বড়? অবশ্যই কোটি কোটি বড়। তার মানে কোটি কোটি ক্ষেত্রেই, মানে অনেক বেশি ক্ষেত্রে, প্রায় সব ক্ষেত্রেই 98% ক্ষেত্রে টু প্লাস ভার্ব,
এর কোনো চেঞ্জ নাই, কিন্তু 0.2 বা অনলি 2% ক্ষেত্রে ভার প্লাস আইএনজি হয়। কখন ভার প্লাস আইএনজি হয়? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, কমিটেড টু। আর ভালো করে শিখবো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, এগুলার পরে টু থাকলেও ভার প্লাস আইএনজি হয়। এই যে বুঝাইলাম। এবার চলেন এক্সারসাইজে চলে যাব। I went to library with a view। আচ্ছা, উইথ এ ভিউটা মানে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। I went to library with a view to gaining knowledge, নলেজ নেওয়ার উদ্দেশ্যে। I came to ঢাকা with a view to, with a view to মানে উদ্দেশ্যে। আমি ঢাকায় এসেছি কি উদ্দেশ্যে? ভিজিটিং, ভ্রমণের উদ্দেশ্যে। ঠিক আছে, টু এর পর আইএনজি। কেন? উইথ এ ভিউ আছে দেখে, উইথ এ ভিউ টু। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। সামনে আগাই। হি কেম হিয়ার ইজ আবার উইথ এ ভিউ টু, সে এখানে আসছে কি উদ্দেশ্যে? আইএনজি কই আছে? একটাতেও আইএনজি নাই। এই যে গিভিং আছে সারপ্রাইজ, সারপ্রাইজের উদ্দেশ্যে আসছে। ঠিক আছে না? এই বিষয়। তারপরে দেখেন এই যে কমিটেড টু, কমিটেড টু মানে কি? কমিট মানে কি? প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কমিটেড টু এর পর আইএনজি, আইএনজি কইছে উইথড্রয়িং। এই যে উই আর কমিটেড টু উইথড্রয়িং আওয়ার ট্রুপস, ট্রুপস মানে সৈন্য। এই এলাকা থেকে, যুদ্ধবিগ্রহ এলাকা থেকে সৈন্য সরানোর ক্ষেত্রে আমরা কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ। একইভাবে এই যে কমিটেড টু আইএনজি হবে, র্যাকাস্টম টু আইএনজি হবে। এই যে অবজেকশন টু যেটা পড়াইছি আইএনজি হবে। আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইয়োর স্টোরি এগেইন। যে আরেক গল্প আমি আরেকবার বলতে চাচ্ছি, তখন সে বললো যে না আপনি আরেকবার বলেন, আমার কোনো অবজেকশন নেই, কোনো সমস্যা নেই। অবজেকশন টু। ঠিক আছে, এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এগুলো সবগুলোর পরে আইএনজি যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখেন সবগুলোর পরেই কি যুক্ত হচ্ছে? আইএনজি যুক্ত হচ্ছে। ঠিক আছে, 463 নাম্বার দেখেন, হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু। দেন কত আসছে? সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট রেডি পদে আসছে যুব উন্নয়ন অধিদপ্তরে। তারপরে এই যে সহকারী পরিচালকে আসছে, মানে এটা দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে আসছে। আর এটার একটা ব্যাংকেও আসছে, দুইটা কোশ্চেন একটা ব্যাংকেও আসছে একই রকম, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি। এই যে বাইং, আর কি? আই বা হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক, বুক কেনার জন্য আমি গেছি। তাইলে দেখা যাচ্ছে পৃথিবীর সব টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটাই হয়। শুধুমাত্র উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। মাত্র তিনটা ক্ষেত্রে মনে রাখতে হবে। দ্যাটস ইট। আশা করি বুঝাইতে পারছি। আর একটু পরে তারপরে কোশ্চেন নিবে, এই যে লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, এরপর আইএনজি হবে। এই যে লুকিং ফরওয়ার্ড টু আছে কিন্তু আইএনজি দেন, এই যে টু মিটিং, দেখছেন হয়ে গেছে। তারপরে 465 দেখেন কত জায়গায় আসছে, উপপরিদর্শক 18 সালে চলে আসছে, রিসেন্ট করছেন। তাহলে লুকিং ফরওয়ার্ডের পরে টু হয়। এই যে টু এর পরে বেস লাগাইছে, আমাদের বোকা পাইছে। আমরা তো জানি লুকিং ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে কি যুক্ত হবে? পোলাপান অবশ্যই আইএনজি যুক্ত হবে। দেখেন এ অ্যাডমিশন কাঁপায় দিছে কোশ্চেনটা। ঢাকা বিশ্ববিদ্যালয় আবার শিক্ষা কর্মকর্তা কত জায়গায় আসছে অ্যাডমিশন। কাহিনী কি? ওই একই, লুক ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড। আপনারা সবাই জানেন এরপর একটা টু হবে, আর টু এর পরে ভার্ব আইএনজি। ঠিক আছে না হিসাবটা? দেখেন উই, আচ্ছা লুক ফরওয়ার্ড মানে আগ্রহী, এটা আবার জেনে রাখেন। মানে আগ্রহ করে বসে আছে, যে এখানে লিখছে সাগ্রহে প্রতীক্ষা, মানে অপেক্ষা, অপেক্ষমান, অপেক্ষমান মানে আমি কারোর জন্য অপেক্ষা করতেছি, আগ্রহ করতেছি সে আসবে আসবে এরকম। দেখেই তো 466, উই লুক ফরওয়ার্ড, উই লুক ফরওয়ার্ড টু সিইং এ ডিজিটাল বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে আগ্রহী। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, টু সিইং ইউ, আমি তোমাকে দেখতে আগ্রহী। তারপরে দেখেন, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউর ফ্রেন্ডস এগেইন, তুমি কি তোমার বন্ধুকে দেখতে আবার আগ্রহী বা প্রতীক্ষায় আছো? হি ইজ লুকিং ফরওয়ার্ড টু সিইং মি, সে আমাকে দেখতে আগ্রহী বা সাগ্রহে প্রতীক্ষা করছে। দেখছেন একদম ইজি। বাদ বাকি এগুলো আমি আর কি পড়াবো, নিজেরা পড়ে নিয়ে। দেখি একটু প্রভাষক নিবন্ধনের জন্য যারা চেষ্টা করেন, আই লুক ফরওয়ার্ড টু, টু এর পর আইএনজি, এই যে টু এর পর আইএনজি এটাতে আছে, আর একটা তো টু এর পর আইএনজি নাই, তাহলে ডি নাম্বার উত্তর। আই লুক ফরওয়ার্ড টু, আমি অধীর আগ্রহে আছি, যারা মানে ওই যে বিজিএস পরীক্ষা দিচ্ছেন যারা সহকারী জজের, তাই লুক ফরওয়ার্ড টু, এটা ওইখানেও কোশ্চেনটা চলে আসে। এরপরে ভার্বের সাথে আইএনজি, এই যে সরাসরি আইএনজি আছে বি নাম্বারে, ডি নাম্বারে আবার উল্টা পাল্টা অবস্থায় আইএনজি আছে, বি নাম্বারে সরাসরি আইএনজি আছে, তো অবশ্যই বি নাম্বার হবে উত্তর। তো এই ছিল আপনার আইএনজির কাহিনী। ও শেষ হয় নাই, শেষ করে তারপরে আমি করব এবার প্রিফার টু এর কাহিনী। ঠিক আছে,
এই উপরেরটা, এটার বলার আমার কোনো ভাষা নাই, এটা একটু নিজেরা মুখস্থ করে নিন। উপরেরটা এটা বলে মাথা নষ্ট করতে চাই না, এটা ব্যতিক্রম জিনিস, এটা নিজেরা মুখস্থ করে নিন, ঠিক আছে? মুখস্থ, এটা বাদ দিয়ে পড়বো এইগুলা। হি প্রিফার ফ্লাইং, এই যে টু, তাহলে টু এর পরে ভার্বের সাথে আইএনজি, টু ট্রাভেলিং বাই ট্রেন। আচ্ছা, প্রিফার টু মানে পছন্দ করা, প্রিফার টু মানে পছন্দ করা। হি প্রিফার ফ্লাইং টু ট্রাভেলিং, সে ট্রেন ভ্রমণের চেয়ে প্লেন ভ্রমণকে বেশি পছন্দ করে। হি প্রিফার ফ্লাইং, প্রিফার মানে পছন্দ করা, কি পছন্দ করে? ফ্লাইং, ফ্লাইং মানে হচ্ছে আকাশে উড়া, কি থেকে? টু ট্রাভেলিং বাই এ ট্রেন। এই দেখেন, টু ট্রাভেলিং বাই এ ট্রেন, ট্রেনকে ট্রাভেল করা থেকে ফ্লাই করা পছন্দ করে। সো আপনাদের এতটুকু জানি নেই, লাভ আছে প্রিফারের পরে টু হয়, ওই টু এর সাথে আইএনজি। আর এতটুকু আমি নিজেই জানাইলাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, প্রিফার টু, তারপরে কমিটেড টু, এই চারটাই হচ্ছে মেইন আর কি। তারপরে দেখেন 475, আই প্রিফার, ওই যে তাহলে এরপরে কি হবে? এরপরে আপনার যে আইএনজি হবে, আই প্রিফার ডুইং হোয়াট আই লাইক ইভেন দো ইট, এরপরে তো আর আপনারই নাই, কি বলে? প্রিফার নাই। তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, মানে মিন্স। দেখেন সোনালী ব্যাংকেও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন আসছে, এই প্রিফারের পর ভার্বের সাথে কি যুক্ত হইতেছে? আইএনজি। তাহলে তো বিও নাম্বার হইতে পারতো, তাই না পোলাপান? দেখেন বি নাম্বারও কিন্তু হইতে পারতো, তো বি হইলো না কেন? কারণ পরের, এটাও তো আমাকে দেখতে হবে। সবাই জানেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সবাই জানেন। ইট মিনের সাথে এস যুক্ত নাই, তার মানে ডি নাম্বারে মিনসের সাথে এস যুক্ত আছে, তাহলে অবশ্যই ডি নাম্বারটা হবে। তারপরে দেখেন তো অনুবাদগুলো একটু করি, এইগুলো একটু করি, চলেন। সে লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করে, যে বেশি পছন্দ, তাহলে প্রিফার টু। তাহলে প্রিফার টু কই দিছে? বি নাম্বারে প্রিফার টু দিছে, এ নাম্বারে দেয় না, আগেই বাদ। তারপরে সি নাম্বারে টু দিছে, ডি নাম্বারে টু দিছে, কিন্তু আইএনজি করছে, আইএনজি করে নাই, আইএনজি করে নাই, আইএনজি করছে, আইএনজি ডাবল আইএনজি মানে আইএনজি করছে এক কথায়। তার মানে অবশ্যই কোনটা উত্তর হবে জনগণ? সি নাম্বারটা। 400, এই নিবন্ধন যারা করেন দেখেন প্রিফার টু থেকে হুবহু কমন পড়ে। she prefers dancing more than singing, আচ্ছা, প্রিফার ড্যান্সিং মোর দ্যান সিঙ্গিং, ভালো কথা, কিন্তু প্রিফার টু শিখছি, ওটা কই গেল? তো এনে কিন্তু ঘাপলা আছে, আর একটু পড়তে হবে। she prefer to, এরা তো বড় ঘাপলা, টু দিছে আইএনজি করে নাই, বড় ঘাপলা। she prefers dancing to singing, পারফেক্ট, বিজয়ী, আমরা উইনার পেয়ে গেছি। সি, she prefer dancing to singing, যে টু আছে, আর দেখারই দরকার নাই, ঠিক আছে? আই প্রিফার সুইমিং টু, এরপরে একটা আইএনজি হবে, ওয়াকিং, দ্যাটস ইট। দেখি আর আছে কিনা, আর না থাকলে আমি কোশ্চেন করার সুযোগ দিব। হ্যাঁ, আর নাই, ওকে। এই পর্যন্ত অনেকখানি পড়ায় ফেলছি। তো এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে? জাস্ট প্রত্যেকটা টু এর পরে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে, ঠিক আছে? কিন্তু প্রিফার টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কমিটেড টু, এগুলার পরে আইএনজি হবে, বেস ফর্মটা হবে না, এতটুকুই। আর এতটুকু নিয়ে কত প্রশ্ন আসছে দেখেন। তো এই নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে এখনই ক্লিয়ার হয়ে নেন, যেটা সবার জন্য ভালো হবে। আর যদি বুঝে থাকেন তাহলে বলেন যে ভাইয়া বুঝছি, আর সমস্যা নাই, প্রসিড। দ্রুত ফিডব্যাক দেন, 15 সেকেন্ড সময় দিব। কোশ্চেন থাকলে ইন কল মেসেজে, যারা নতুন যুক্ত হচ্ছে ইন কল মেসেজে লেখেন যদি কোনো কোশ্চেন থাকে। যাক, মাশাআল্লাহ, 5-6 জনের ক্লিয়ার, মানে সবারই ক্লিয়ার। তারপর যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই লিখবেন, আমি আবার নেক্সট যখন ইনকল মেসেজে তাকাবো তখন আবার সমাধান করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, কোন ভাই? রশিদুল ভাই, পরেরটা চলে যাচ্ছি। দেখেন এইটা একদম নরমাল, মানে আমরা জানি কি নরমাল বলতেই বুঝবেন যেটা নরমাল সেটাই তো নরমাল। আর নরমাল বলতে বুঝবেন, নরমালি কি জানি, 1 + 1, একের অধিক যদি ভার থাকে তার সাথে আইনি যুক্ত হয়, এটাই নরমাল। তাছাড়া ইনফিনিটিভও হতে পারে, কিন্তু ইনফিনিটিভ হওয়ার পরিমাণ কম, আইএনজি হওয়ার পরিমাণ বেশি। তো কোথায় কোথায় ইনফিনিটিভ হয় আমরা এই নিয়ে আলোচনা করছি, সামনে আরেকটু আলোচনা আছে। তবে নরমাল যখনই বলবো তখনই বুঝবেন যে এটা তো নরমাল বিষয়, মানে ইনফিনিটিভের ভক্কর চক্কর নাই, এটা নরমালি দুইটা ভার্ব থাকলে যে আইএনজি হয় ওই কনসেপ্ট। দেখি তো ওই কনসেপ্ট কিনা আসলে। তো 21 এডিশনের এই নাম্বার গুলা এখন আমরা পড়তেছি 479 থেকে 90 পর্যন্ত।
মানে মাঝখানে আরো কিছু ছিল, সেগুলো অন্য টপিকের, ওই টপিকটা আমি বাদ দিয়ে অন্য সাইডে রাখছি। আমাদের টপিকের সাথে যেটুকু মিলে আমি সেইভাবে ওইটা সাজিয়ে সাজিয়ে আপনাদের পড়াচ্ছি। তো চিলড্রেন শুড লার্ন, এই যে শুড লার্ন একটা ভার, এরপর যদি ভার থেকে নর্মালি আইএনজি হবে, আর আমাদের ইনফিনিটিভ হওয়ার এখানে কোনো চিহ্ন নাই, উদ্দেশ্য জন্য বোঝাইলে ইনফিনিটিভ হয়, কালকের ক্লাসে দেখাইছি। তে যুক্ত ক্রিয়া হলে ইনফিনিটিভ হয়। এই দুইটা ছাড়া নির্দিষ্ট কিছু ওয়ার্ড থাকলে ইনফিনিটিভ হয়, কোন ওয়ার্ড থাকলে ইনফিনিটিভ হয় এগুলোও কালকের ক্লাসে শিখাইছি, এগুলাও কালকের ক্লাসে শিখিয়েছি, তাই না? তো এখানে ওইরকম কোনো আলামত নাই, সেহেতু আলামত নাই, তাহলে আমরা কি করবো? আইএনজি দিব? হ্যাঁ অবশ্যই আইএনজি দিব। আইএনজি খুঁজেন, কই কই আইএনজি পাইতেছেন কি? আরে কাহিনী সবগুলাই তো টু দিয়া শুরু হয়েছে, আবার এটাই ভক্কর চক্কর, টু দিয়ে তো শুরু হয় নাই, আইএনজি হয় না, এটা তো আগে হবে না। তাইলে এইখানে এই সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্র হচ্ছে, আমরা জানি যে একের অধিক ভার্ব থাকলে সেটা হয় আইএনজি হয় অথবা ইনফিনিটিভ হয়, বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি হয়। কিন্তু একবারেই যদি আপনার কোশ্চেনে দেয়ার ইজ নো সাইন অফ আইএনজি, যদি আইএনজির কোনো সাইন বা চিহ্ন না থাকে, তাহলে আপনি অল্টারনেটিভ প্ল্যান বি, যেটা প্ল্যান বি কোনটি? ইনফিনিটিভ। এখানে ভালো লেভেলের ইনফিনিটিভ আছে শুধু একটাই, এরপরে টু বি ক্যারিং আবার আইএনজি লাগাইছে, আবার হ্যাভ ট্যাব আনছে, হ্যাঁ এটা তো ইনফিনিটিভ করেই নাই। তো সব থেকে ইজি ইনফিনিটিভ হচ্ছে টু টেক, এটাই উত্তর। চিলড্রেন শুড লার্ন টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ। সো আইএনজি নাই দেখে আমাকে ইনফিনিটিভ নিতে হচ্ছে, দ্যাটস ইট। 480 দেখেন কত অ্যাডমিশনে আসছে, আবার ব্যাংকেও আসছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 15 সালের কোশ্চেন, 15-16 সালে আসছে, তার মানে ভালোই মোটামুটি রিসেন্টলি। এ ফ্রেন্ড অফ মাইন্ড, ফোন, এটা ভার, এরপরে যদি আরেক ভার থাকে ডেফিনেটলি আইএনজি হবে। আর আইএনজি না থাকে রে ভাই, তাহলে কি করবো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ আছে কিন্তু ফর দিছে, আমরা তো এগুলা জানি না, সরাসরি আইএনজি, সরাসরি আইএনজি দেয় না, এখানে আমার ফর দিয়ে দিছে, তো আমাদের নিয়মে পড়লো না, আবার ফর দিছে, আবার ফর দিছে, এই একটাও নিয়মে পড়বে না, তার মানে এই যে নিয়মে পড়ে গেছে। বুঝাইতে পারছি? এই হচ্ছে টেকনিক। এগুলা দেখেন 488, 489। I asked the students, আমি স্টুডেন্টস কে বললাম, ড্যাশ অন দ্য টপিক উই চুজ। আচ্ছা, মানে আমরা এখন ধরেন আপনার স্টুডেন্ট, আমি বললাম যে আমি তো রাইট ফর্ম পড়াবো, তখন আপনাদের বলতেছি যে আপনাদের কোনো কমেন্ট বা কোনো মন্তব্য থাকলে করতে পারেন, এই যে টপিক পড়াবো এটার পক্ষে হ্যাঁ বা না কোনো মন্তব্য থাকলে করতে পারেন, ওই কথাটা এখানে বলেছে। আই আস্কড দ্য স্টুডেন্টসদের আমি আস্ক করেছি ড্যাশ অন দ্য টপিক উই চুজ। তে এই যে আস্ক একটা ভার্ব, এরপর আরেকটা যদি ভার্ব দেই, হয় আইএনজি নতুবা কি হবে? ইনফিনিটিভ। দেখেন না কি আছে, বেজ আছে, হচ্ছে না, পাস্ট আছে, আরো হচ্ছে না, এই যে আইএনজি আছে, ঠিক আছে, সামনে কি বুকি চুকি দিচ্ছে, দেখেন এবার আমরা শিখছি কি? শিখি নাই তো। যারা নতুন আসছেন আপনাদেরকে ব্যাডলি রিকোয়েস্ট করা হইতেছে যে কোনো মূল্যে 10টা ক্লাস রেকর্ড করে ফেলবেন, নইলে কিন্তু বুঝাটা একটু ডিফিকাল্ট হবে। আমরা আগে ক্লাসে এগুলো খুব সুন্দর করে করে আসছি। সো আমাদের নেওয়ার মতো জুইতের মতো একটাই আছে, টু কমেন্ট, এছাড়া নাই। দেখছেন উত্তর? টু কমেন্ট। এবার দেখেন বিসিএস কত অ্যাডমিশন কত জায়গায় আসছে, বিসিএস এর কোশ্চেন দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I forbade him from going. I forbade him going. I forbade him not to go. I forbade him to go. এটা নিয়ে একটু বলার আছে, এটা একটু আলাদা করে শিখবেন। এটা ন্যারেশনের একটা রুলস থেকে আসছে। ন্যারেশন তো আপনাদের পড়াই নাই, ন্যারেশন পড়াইতে এটা আপনারা ধরতে পারতেন, ঠিক আছে? সেটা ন্যারেশনের রুলস থেকে আসছে, এটা নর্মাল কোনো বিষয় না। আমরা যে নর্মালি যে রুলস গুলো শিখছি সেগুলা না, ন্যারেশনের একটা লাইন এখানে তুলে দিছে। ফরবিড মানে, ফরবিড মানে নিষেধ, কিন্তু ফরবিড এর পাস্ট হচ্ছে ফর বিএডিই, বেড। ফরবিড মানে নিষেধ করা। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুজ্ঞা, সামথিং, এগুলা ভুগিচুগি আছে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ন্যারেশনের ক্ষেত্রে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন সেই টু এর পরিবর্তে টোল্ড লেখা যায় না, সেক্ষেত্রে ফরবিড লিখতে হয়, ইম্পারেটিভ না। যখন সেন্টেন্সটা মানে নিষেধ বুঝায়, নিষেধ, এই নিষেধ, ঠিক আছে, এই নিষেধও তো ইম্পারেটিভের ভিতরে পড়ে, আদেশ ইম্পারেটিভের ভিতরে পড়ে। সো নিষেধ বুঝাইলে সেটা ইম্পারেটিভ হয়, ঠিক আছে? আর তখন লিখতে হয় ফরবিড। এগুলো মাস্টার বইতেও আছে, যখন ন্যারেশনের চ্যাপ্টার পড়বো তখন দেখবেন, তখন কি লিখতে হয়? ফরবিড। আর এই ফরবিডের পর ন্যারেশনের নিয়ম অনুযায়ী ফরবিডের পর টু লিখতে হয়, ন্যারেশনের নিয়ম। আর যেহেতু একবার ফরবিডের পর টু লিখতে হয়, এটা সার্বজনীন, রাইট ফর্ম অফ ভার্বেও এই নিয়মটা চলে, মডিফায়ার বা অন্যান্য জায়গায় যদি কেউ ফরবিড ইউজ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এই নিয়মটা চলে।
প্রিপোজিশনটা ব্যক্তি এখনো পড়ায় নাই, ওইখানে এই নিয়মটা চলে যে ফর বেটের পরে কোন প্রিপোজিশন হবে, টু। তো এই ফর বেটের পর টু হয়, এটা আসছে ন্যারেশন থেকে। ফর বেট মানে নিষেধ, ন্যারেশনের লাইন মিলানোর জন্য গ্রামারবিদরা ফর বেটের পরে টু বসায় দিছে, ওই টুটা সারা জীবনই চলে। সো এখানে আইএনজি থাকার পরেও আমরা নিব না, আমরা জাস্ট এটা নিব, আই ফরবেট হিম টু গো। ফরবেট মানে নিষেধ করা, আমি তাকে নিষেধ করেছি যেতে। ওই যে যেতে, তয়কারের তে, তে হইলে তো এমনি ইনফিনিটিভ হয় পোলাপা, তে হইলে তো এমনি ইনফিনিটিভ হয়। এটা ভালো বাংলা হচ্ছে আই ফরবেট হিম টু গো, এর ভালো বাংলা হচ্ছে আমি তাকে যেতে নিষেধ করেছি। আমি, হিম মানে তাকে, আবার দেখাচ্ছি, আমি তাকে, টু গো ইংরেজি যেতে, তয়কারের তে, আমি তাকে যেতে, ফরবেট মানে নিষেধ করা, নিষেধ করেছিলাম। আশা করি এটাগুলোর কাহিনী বুঝতে পারছেন। তাইলে এই বিষয় থেকে আপনারা শিখলেন যে যদি আমার দুইটা ভার্বের পর পরে দুইটা ভার্ব থাকলে, পরের ভার্বের সাথে তো আইএনজি যুক্ত করতে হয়, তাই না? যদি আইএনজির কোনো অপশন, সলিড কোনো অপশন না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইনফিনিটিভ দিয়ে দিব, দ্যাটস ইট। আর আপনার যদি এই ফরবেটের ক্ষেত্রে দেখেন দুইটা অপশনই দেওয়া আছে, নরমালি আছে আবার ইনফিনিটিভও আছে, সেই ক্ষেত্রে মনে করবেন অবশ্যই কোনো না কোনো নিয়মে পড়ছে, কোনো না কোনো নিয়মে পড়ছে। তো এখানে কোন নিয়মে পড়ছে, ফরবেটের নিয়মে পড়ছে। আর এর আগে আপনাদের লাইকের নিয়ম পড়াইছি, স্টপের নিয়ম পড়াইছি, ওইগুলো তো এর আগে আমি পড়াইছি। আজকে ফরবেটের নিয়মটা তো আমি হালকার উপর দিয়ে আপনাদের বুঝাই দিলাম, নোট করে রাখবেন। সামনে আগে চলেন, আজকের ক্লাসের মেইন আকর্ষণ হচ্ছে এগুলা। পড়েন, আশা করি স্ক্রিনটা বোঝা যাচ্ছে, একটু পড়েন। পড়েছেন? দেখি কি লেখা আছে। আচ্ছা, এটুক বুঝতে হইলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। দেখেন, প্রিভিয়াস ক্লাসে আমরা ইনফিনিটিভ সম্পর্কে পড়েছি। ইনফিনিটিভ কখন হয়, এটা হচ্ছে পার্ট 1। কখন হয়, 1 2 3 4 5 6, 6টা ক্ষেত্রে পড়াইছি। পার্ট 1-এ কয়টা ক্ষেত্র পড়াইছি, 6টা ক্ষেত্র পড়াইছি। হ্যাঁ, 6টা ক্ষেত্র পড়াইছি। তো আজকে যেমন পার্ট 2, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 আর কোথায় কোথায় ইনফিনিটিভ হয়, এটা পার্ট 2। ওইটা 6টা, আর এই যে এখানে বাদ বাকিগুলা দেখেন আর কোন কোন ক্ষেত্রে হয়। বলা বুঝাইতে, বলা মানে কি, টোল্ড, টেল। আই টোল্ড হিম টু ডু দা ওয়ার্ক, এই দেখেন, তার মানে বলা বুঝাইতে আই, আই যদি আমি লিখি আই টেল হিম, আমি তাকে বলেছি, আই টেলস হিম, হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দিলাম, এটা তো ফুল স্টপ দিয়ে দিছি। কিন্তু যদি সেন্টেন্সটা একটু বড় করি, আই টেল হিম ডু দা ওয়ার্ক, বড় করলাম, তাহলে ভার্ব কিন্তু একটা প্লাস একটা, দুইটা। এরকম যদি দুইটা ভার্ব থাকে তাহলে আইএনজি করা লাগে না। কিন্তু যে বলা বুঝাইতে, এইটাই মেইন, যে বলা বুঝাইতে ইনফিনিটিভ হয়, টু ডু। আই টোল্ড হিম টু ডু দা ওয়ার্ক। উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, আচ্ছা আপনি ধরেন কাউকে কিছু বললেন, ঠিক আছে না, কাউকে আপনি কিছু বললেন, উপদেশ যে দিলেন ওইটাও তো আপনি মুখ দিয়ে বলে উপদেশ দিলেন, তাই না? নাকি লেখে উপদেশ দিচ্ছেন, নাকি আরেকজনের দিয়ে দেওয়াইছে? উপদেশও কিন্তু নিজের মুখ দিয়ে বলে উপদেশ দিচ্ছে, নির্দেশনাও কিন্তু নিজের মুখ দিয়ে বলে নির্দেশনা দিচ্ছে, অনুরোধও কিন্তু নিজের মুখ দিয়ে বলে অনুরোধ করছে। তার মানে এই তিনটা আলাদা আলাদা না শিখে শুধুমাত্র যদি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, যে বলা, কোনো কিছু বলা, সেটা হোক উপদেশ, হোক নির্দেশ, হোক অনুরোধ, কোনো কিছু বলা, বলার পরে যদি আরেকটা ভার্ব থাকে, সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়, সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়। এই সবগুলোই কিন্তু বলার মধ্যে পড়ে, মানে উপদেশ, নির্দেশ, অনুরোধের সবগুলাই কিন্তু এই বলার মধ্যে পড়ে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আসেন এবার আগাই। আই টোল্ড হিম মানে বলছি, ডো দা ওয়ার্ক, এর উত্তর কি দিবেন, টু ডো। কেন? কারণ এটা হচ্ছে বলা বুঝাইতে। একটু সময় দিবেন। হ্যাঁ, আমি জানবো দেরি আছে, রাতে যাবো, আমার সারা আমার সন্ধ্যা ক্লাস আছে, ক্লাস না দেখলাম, বুঝছো? রাতে দেখ,
দুঃখিত ডিস্টার্ব দিলাম, আর্জেন্ট কল না থাকলে ধরতাম না যদিও। আচ্ছা এবার পড়ায় চলে আসি। তো এক কথায় বুঝলেন যে বলা বুঝাইতে এক কথায় ইনফিনিটিভ হয়, তাই না? তাহলে আই অ্যাডভাইস হি, মানে আমি তাকে উপদেশ দিছি, মুখ দিয়ে তো উপদেশ দিছি রে ভাই, মানে বলছি, তাই না? টু স্টে অ্যাওয়ে, আমি তাকে উপদেশ দিছি যে আমার থেকে দূরে থাক। টু স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে, আমার থেকে দূরে থাক, স্টে একটা ভার্ব। আই ইনস্ট্রাক্ট হিম, ইনস্ট্রাক্ট মানে নির্দেশনা, আমি তাকে নির্দেশনা তো মুখ দিয়েই বলে বলে নির্দেশনা দিছি, তাই না? আই ইনস্ট্রাক্ট হিম টু স্টাডি হার্ড, আমি তাকে কঠোর ভাবে পড়তে নির্দেশনা দিয়েছি। স্টাডি একটা ভার্ব, তার আগে টু, কেন? কারণ বলা বুঝাইতে ইনফিনিটিভ হয়, অনুরোধ বুঝাইতে ইনফিনিটিভ হয়, মুখ দিয়ে তো অনুরোধ করবো। আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে রিকোয়েস্ট করেছি টু হেল্প মি, যে ভাই আমাকে সাহায্য করো। তাহলে এক কথা এখান থেকে বুঝলেন যে বলা বুঝাইতে ইনফিনিটিভ হয়। এই ইনফিনিটিভ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বা এই যে দুইটা স্লাইড নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে লেখেন। আমি নেক্সট স্লাইডটা এখনই পড়াচ্ছি, সমস্যা থাকলে লেখেন, সমস্যা থাকলে লেখেন, আর না থাকলে তো নাই। নেক্সট স্লাইডটা আমি এখনই পড়াচ্ছি, সময় দিব না, আপনার সমস্যা থাকলে আপনি লেখেন। এবার ওয়ান্ট, ওয়ান্টের পর সর্বদা ইনফিনিটিভ হয়, এটা মুখস্থ। কিসের পর? ওয়ান্টের পর। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম এলাই কি, লাইক, লাইক দিয়ে যদি পছন্দ করা বুঝায় তাইলে ইনফিনিটিভ বা জিরান্ড এরকম কিছু। আবার যদি পছন্দ করা না বুঝায় তাইলে আইএনজি, পছন্দ করা বুঝাইলে ইনফিনিটিভ, পছন্দ করা না বুঝাইলে আইএনজি, মানে ভক্কর চক্কর ছিল। কিন্তু এই ওয়ান্টের ক্ষেত্রে কোনো ভক্কর চক্কর নাই, ওয়ান্ট থাকলেই ইনফিনিটিভ, ওয়ান্ট থাকলে কি ইনফিনিটিভ, দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন থাকলে লেখেন, কেমন? আই ওয়ান্ট ইউ, আমি চাচ্ছি তোমাকে, কি চাচ্ছি? হেল্প মি, আমি চাচ্ছি যেন তুমি আমাকে হেল্প করো, তাহলে হেল্প ভার্ব, টু হেল্প। আই ওয়ান্ট ইউ হেল্পিং মি, এটা হবে না, কারণ ওয়ান্টের পর দুইটা ভার্ব থাকলে পরেরটার সাথে ইনফিনিটিভ হয়। ডু ইউ ওয়ান্ট মি টু কাম, তুমি কি চাও আমি আসি, এই আসে একটা ভার্ব, ওয়ান্ট চাওয়া, দুইটা ভার্ব থাকলে আইএনজি কখনো হবে না, টু দিয়ে করতে হবে, টু কাম। বুঝতে পারছি? তো এইখানে এতটুকু যে ওয়ান্টের পর যদি এক্সট্রা করে কোনো ভার্ব থাকে এটা ডিরেক্ট ইনফিনিটিভ হবে, এখানে কোনো কাহিনী নাই। তাহলে শিখলাম আগেরটাতে বলা বুঝাইতে, এক কথায় বলা বুঝাইতে ইনফিনিটিভ, দুই কথায় ওয়ান্ট এর পর সর্বদাই ইনফিনিটিভ। আর কিভাবে বুঝাতে, এই কিভাবে বুঝাতে, এটা আসলে ইনফিনিটিভ এভাবে পড়া ঠিক না, এটা একটা কমন সেন্সের বিষয়। কারণ আমরা যারা ট্রান্সলেশন করি সবাই জানি যে ভাই এই কাজটা কিভাবে করে আমি জানি না, ওই কিভাবে ইংরেজি হাউ টু, কিভাবে ইংরেজি কি হাউ টু, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ টু, ঠিক আছে? সো এখানে যে হাউ এর পরে টু একটা বিল্ট ইন, মানে বাই ডিফল্ট যে একটা টু আছে, সো এই টু এর পরে যদি কোনো ভার্ব বসে নিয়ম অনুযায়ী তো সেটা অবশ্যই V1 ভার্ব 1 হবে, তাই না? সো কিভাবে বোঝাতে হাউ টু, আই নো, কিভাবে সাঁতার কাটতে হয় আমি জানি, আই নো দ্যাট সুইম, কিভাবে সাঁতার কাটতে আমি জানি, কিভাবে ইংরেজি হাউ টু, হাউ টু। আর এই টু এর পরে সবসময় সুইম হবে, ঠিক আছে? আপনি এতটুক শিখেন, বলা বুঝাইতে ইনফিনিটিভ হয়, ওয়ান বুঝাইতে ইনফিনিটিভ হয়, এইগুলো এইভাবে শিখেন, আমার দুঃখ নাই। কিন্তু কিভাবে বোঝাতে ইনফিনিটিভ হয় এইভাবে এটা শেখা যাবে না, শিখতে হবে কিভাবে বুঝাইতে হাউ টু লিখতে হয়, কি লিখতে হয়? হাউ টু। আই ডোন্ট নো হাউ টু স্টপ দিস, আমার জীবনটা ম্যাসাকার, উল্টা পাল্টা হয়ে গেছে, এন্ড আই ডোন্ট, আমি জানি না হাউ টু স্টপ দিস, কিভাবে এটাকে থামাতে হয়, এই জিনিসটা আমি জানি না। তার মানে হাউ টু মানে হচ্ছে কিভাবে। এখন যেহেতু টুটা সূত্রের টু এখানে, এটা এখানে বসে গেছে হাউ এর পরে, তো টু এর পরে যদি কোনো ভার্ব হয়, এখানে স্টপ, এখানে সুইম, সে টু এর পরে যদি কোনো ভার্ব হয় সে ভার্বটা বেস ফর্মে হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছি? কারণ টু এর পরে তো ভার্ব বেস ফর্মই হয়। যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, প্রিফার টু, এই চারটা থাকলে না আইএনজি হবে। এই চারটা বাদে প্রত্যেকটার পরে ভার্ব ওয়ান হয়, মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তো আপনার বলা, ওয়ান্ট আর হাউ টু, এই তিন জিনিসে কারো কোনো প্রশ্ন থাকলে লেখেন, দ্রুত লেখেন, আমি সময় দিচ্ছি না, আপনি নিজেরা লেখেন। আর এই যে
লাস্ট, এটাই লাস্ট, আর টু এর কাহিনী নাই আশা করি, শেষ। এটাই টু, সিম টু, সরি টু, সাপোজ টু, এগুলাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো মুখস্থ, মানে যে হাউ টু এর মতো আর কি অনেকটা। হাউ টু এর পরে ইনফিনিটিভ হয় এভাবে শিখবো না, শিখবো হাউ টু একটা ফ্রেজ, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হাউ এর পরে টু হয়, আর যেহেতু টু হয় তাই এরপরে ভার্বের বেস ফর্ম হবে। ওই হাউ টু এর মতো হচ্ছে সিম টু, সরি টু, সাপোজ টু। সিম টু মানে মনে হওয়া, সাপোজ টু মানে কথা ছিল। কি কথা ছিল? সিম টু মানে মনে হওয়া, মানে আমি যদি সিম টু না বলে নর্মাল সেন্টেন্স বলি, ইউ সিমস বিজি, তোমাকে তো বিজি মনে হচ্ছে, ইউ সিম বিজি, তোমাকে তো বিজি মনে হচ্ছে। নর্মাল সেন্টেন্স যদি বলি, ইউ ইউ সাপোজ টু ডু হার্ড ওয়ার্ক, যে তোমার তো হার্ড ওয়ার্ক করার কথা ছিল, এরকম কথা ছিল মানে কি? ইউ সাপোজ টু প্লে এ গেম, তোমার তো একটা গেম খেলার কথা ছিল। ইউ সাপোজ টু স্টাডি, তোমার তো লেখাপড়া করার কথা ছিল। তো সাপোজ টু মানে কথা ছিল, সিম টু মানে মনে হয়। এগুলা আসলে ইনফিনিটিভ না, এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু টু। এখন যেহেতু এগুলার পরে একটা প্রিপোজিশন টু আছে, টু এর পর যদি কোনো ভার্ব হয় তার সাথে কি যুক্ত হবে? কোনো কিছু যুক্ত হবে না, ভি ওয়ান হবে, মানে বেস ফর্মটা থাকবে। এই হচ্ছে ইনফিনিটিভের নিয়ম, আশা করি আর আপাতত নাই। দেখেন একটু এক্সাম্পল গুলো দেখেন। ইউ সাপোজ প্লে ক্রিকেট, এখন যদি কেউ লেখেন ইউ সাপোজ প্লেইং ক্রিকেট, একদম ইনস্ট্যান্ট কেটে দিবে। তার মানে সাপোজের পরে ইনফিনিটিভ হয়, টু প্লে। এই আই অ্যাম সরি, সরি এর পরে ইনফিনিটিভ হয়, আই অ্যাম সরি। আপনি এখানেই কথা শেষ করেন, আর কোনো দরকার নাই তো, আই অ্যাম সরি। কিন্তু আপনি একটু বাড়ায় বলবেন, আমি দুঃখিত না বলে বলবেন যে আমি বিরক্ত করার জন্য দুঃখিত। ওই যে বিরক্ত করা, করা তো একটা ভার্ব, এই যে ডিস্টার্ব। এখন সরি এর পরে যেহেতু টু হয় তাহলে হবে টু ডিস্টার্ব, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এবার লাস্ট, হি সিমস টু হ্যাভ এ মিটিং, হি সিমস টু হ্যাভ এ মিটিং, তার একটা মিটিং আছে মনে হয়, মনে হয়, সিমস মানে মনে হয়, হি সিমস টু হ্যাভ এ মিটিং, মনে হয় তার একটা মিটিং আছে। তাইলে এখন হ্যাভ এর নিচে যদি দাগ থাকে, হি সিমস হ্যাভিং এ মিটিং, এটা লেখা যাবে না, সিমস এর পরে টু হয়। এক্ষেত্রে আপনারা দেখলেন সিম টু, সরি টু, সাপোজ টু। তাহলে একটু যদি প্রথম থেকে একটু রিভাইজ করি, বলা বুঝাইতে ইনফিনিটিভ, ওয়ান্ট এর পরে ইনফিনিটিভ, হাউ টু বুঝাইতে ইনফিনিটিভ, মানে কিভাবে বুঝাইতে, আর সিম টু, সরি টু, সাপোজ টু, এগুলার ক্ষেত্রে ইনফিনিটিভ হচ্ছে। এই সিম টু, সরি টু, সাপোজ টু আর হাউ টু, এটা মুখস্থ করতে হবে। আর মনে রাখতে হবে ওয়ান্ট এর পর ইনফিনিটিভ, আর বলার ক্ষেত্রে উপদেশ নির্দেশ এগুলোর পর ইনফিনিটিভ। তো যতটুকু শিখলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে করেন, আমি সরাসরি এতটুকুর এক্সারসাইজে চলে যাইতেছি। এই যে এখান থেকে এক্সারসাইজ শুরু হয়েছে, কারো কোনো সমস্যা থাকলে বলেন, আদারওয়াইজ আমি এক্সারসাইজে চলে যাবো। ঠিক আছে, সমস্যা থাকলে আপনার লিখতে থাকেন ইন কল মেসেজে, আমি এক্সারসাইজ করাইতে থাকি। দেখেন 483, একটু দেখেন অবস্থা, অবস্থা দেখেন। বিসিএস শুরু হয়ে অ্যাডমিশন, ব্যাংক, এনএসআই, নাই কই, সব জায়গায় এর দাপড়ে। কাহিনীটা কি? হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড মি, ওই যে আমাকে বলছে, আমাকে উপদেশ দিচ্ছে। তো অবশ্যই পরে কি হবে? টু হবে। আছে কই টু? দেখেন, এই যে আপনাকে বোকা বানানোর জন্য আইএনজি করছে, কিন্তু আমরা বোকা হবো না, আমরা শিক্ষিত হয়ে গেছি। অ্যাডভাইস বা বলা, এরপর ইনফিনিটিভ হয়, অবশ্যই টু গিভ আপ। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং, সে আমাকে স্মোকিং ছেড়ে দিতে বলছে। কত সোজা একটা নিরীহ গুবেসার একটা লাইন, কিন্তু আসছে কয় কয় জায়গায়, দেখে দেখছে। এই হচ্ছে হিসাব। নিউট্রিশন এক্সপার্টস অ্যাডভাইস, নিউট্রিশন এক্সপার্ট মানে কি? পুষ্টিবিদ। পুষ্টিবিদ আপনাকে অ্যাডভাইস করছে মানে বলছে, তাহলে অবশ্যই টু আছে কই? আচ্ছা, এখানে আরো বড় কিছু হবে, কারণ এটা নেগেটিভ করছে, আছে অনেক কাহিনী করছে। টু আছে কই? দেখি, এখানে আছে, এখানে আছে, এই যে এখানে দেখেন সি নাম্বার টু নাই, আগে প্রতিযোগিতা থেকে বাদ। আজ দ্যাট নট ইট, এটা এখানে দেখেন ডি নাম্বারও টু নাই, সি নাম্বারও টু নাই, বাদ বাদ ঘেচাংখু, শুধু এ আর বি প্রতিযোগিতায় টিকে রইলো। দেখি কোনটা বিজিত হয়। নিউট্রিশন ইজ এক্সপার্টস অ্যাডভাইস, সে অ্যাডভাইস করছে আজ নট টু ইট, নট টু ইট। আচ্ছা, এইখানে সমস্যা এইটাই, দেখে
উপরে সেন্টেন্সটা দেখেন হি অ্যাডভাইস। মানুষ কি জিন ভূতের অ্যাডভাইস করে না আরেক মানুষের অ্যাডভাইস করে? আমি যদি বলি মানুষ জিন ভূতের অ্যাডভাইস করে, তাহলে অ্যাডভাইসের পর এই যে দেখতেছেন মি, এটা থাকবে না। হি অ্যাডভাইস টু গিভ আপ স্মোকিং, সে ধূমপান করা বন্ধ করতে উপদেশ দিল। কারে উপদেশ দিল? কেউ নাই, মি নাই মানে কেউ নাই, মানে জিন ভূতের উপদেশ দিছে। একইভাবে নিউট্রিশনিস্ট এক্সপার্ট অ্যাডভাইস নট টু ইট টু মাচ রিফাইন্ড ফুড। রিফাইন্ড মানে বাইরের খাবার, প্রক্রিয়াজাত খাবার। নিউট্রিশনিস্ট এক্সপার্ট অ্যাডভাইস বলছে নট টু ইট টু মাচ ফুড, বলছে যে বেশি বাইরের খাবার খাওয়া ঠিক না। এটা কারে বলছে? জিনভূতরে বলছে না মানুষে বলছে? আপনি যদি বি নাম্বার দেন তাহলে অবশ্যই বুঝাবে জিনভূতরে বলছে, কারণ কাকে বলছে এটা তো বি নাম্বারে লেখা নাই, কিন্তু এ নাম্বারে লেখা আছে কাকে বলছে। এ নাম্বারে লেখা আছে কাকে বলছে, দেখেন তো কাকে বলছে? আস। তাহলে নিউট্রিশনিস্ট এক্সপার্টস অ্যাডভাইস আস, আমাদেরকে অ্যাডভাইস করছে। আমাদেরকে কি অ্যাডভাইস করছে? নট টু ইট টু মাচ রিফাইন্ড ফুড, মানে প্রক্রিয়াজাতকরণ খাবার বেশি খাওয়া যাবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। মানে আমি যখন বলবো অবশ্যই কাউকে না কাউকে তো বলবো, ওই কাকে বলবো এটা অ্যাডভাইসের পরে বা এই যে অ্যাডভাইসের পরে ওটা থাকবে। এই যে ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট কাউকে না কাউকে দিব, এটা ইনস্ট্রাক্টের পরে থাকবে। এখানে কাকে করছে? স্টুডেন্টকে। দেখছেন বিষয়টা কত সুন্দর? তো ইনস্ট্রাক্টের পরে আমরা জানি টু দিয়ে হবে। টু নট রাইট এভাবে লেখা যায় না, এটা লেখার সিস্টেম না। নট টু, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় টু নট, এইটা স্ট্রাকচার না। সেন্টেন্সটা নেগেটিভ হলে স্ট্রাকচার হচ্ছে নট টু, সরি নট টু। সেন্টেন্সটা নেগেটিভ হলে স্ট্রাকচার হচ্ছে নট টু, এটা মাথায় রাখতে হবে। তার মানে টু নট এটা হচ্ছে না, এটা স্ট্রাকচারে পড়ে নাই। নট টু এটা হয়েছে। দা ডেন্টিস্ট টোল্ড মি, এটা আমাকে বললো, এবার তো সরাসরি বললো আসছে, তাহলে এখন টু দিয়ে আসবে। টু দিয়ে টু আছে ডি নাম্বারে, ঠিক আছে, কিন্তু আইএনজি, টু এর পরে আইএনজি হয়? পাগল তো লিখবে না। তার মানে টু বি 8 নাম্বার হয়ে গেছে। এই যে অ্যাডভাইস আছে, আবার আসও আছে, তাহলে এখন দ্য ডক্টর অ্যাডভাইসড আস, এই যে নট টু, আর এই যে স্মোক ভার দেওয়াই আছে, মানে এখানে শুধু নট টু লিখলেই হচ্ছে। টু নট এটা কোনো স্ট্রাকচার না, নট টু এটা হচ্ছে স্ট্রাকচার। আশা করি এতটুকু বুঝতে পারছেন। কারো সমস্যা থাকলে লিখবেন যে ভাইয়া এই নাম্বারে সমস্যা, নাম্বারগুলো দেখে নেন আমার বই অনুযায়ী এই নাম্বার। কোন নাম্বারে সমস্যা থাকলে লেখেন নাম্বারে সমস্যা, আমি পড়াইতে থাকি। আপনি আর সমস্যা থাকলে লিখেন, আমি আবার যখন তাকাবো ইনকল মেসেজ তখন সমাধান করে দিব। ওয়ান্ট আমাদের পরিচিত ছোট ভাই, ওয়ান্টের পরে সর্বদা টু প্লাস ভার্ব হয়, ঠিক আছে না? আসেন দেখি প্রমাণ করি। এই দুইটা পরে পড়বো, এটা দুটো কাহিনী আছে, ওটা আমি নিজে সলভ করে দিব। আচ্ছা, এই দুইটা কাহিনী আছে, আমি পরে সলভ করে দিব। আমি 453 নাম্বার 93 নাম্বারটা দেখাচ্ছি। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট মি টু কাম, দেখছেন টু, সুন্দর হিসাব। 494, আরে ব্যাংক কাপাই দিচ্ছে, দেখেন এক্সিম ব্যাংকে আসছে, অ্যাডমিশন কাপাই দিচ্ছে, অ্যাডমিশন অনেক আসছে, দেখছেন। Fast food restaurants have become popular in our country because many working people want. এরপরে যদি এক্সট্রা ভার্ব থাকে তাহলে টু দিয়ে করতে হবে। টু দিয়ে করা আছে একটাই, আপনাকে বোকা বানানোর জন্য সি নাম্বার আই দিয়ে করে দিচ্ছে। আপনি করবেন কি? এ নাম্বারটা করবেন, জানেন, কারণ ওয়ান্টের পরে ইনফিনিটিভ হয়। ঠিক আছে, ফাইন। রাশির মার্কেটিং আসছে, অ্যাডমিশন আসছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, অবশ্যই ওয়ান্টের পরে ইনফিনিটিভ হয়। দেখেন ওয়ান্টের পরে ইনফিনিটিভ আছে শুধুমাত্র এই একটাতেই, এটা একটা হবে। এইবার এই দুইটা নিয়ে বলবো। আচ্ছা, ওয়ান্ট নিয়ে আরো আছে কিনা একটু দেখি তো। না, ওয়ান্ট নিয়ে আর নাই। হাউ টু, আচ্ছা এই তাহলে এবার এই দুইটা সলভ করলে ওয়ান্টের কাহিনী শেষ। কারো কোনো সমস্যা হইতে থাকলে আপনারা লিখতে থাকেন, কিন্তু সমস্যা হইতেছে এই নাম্বারে। দেখেন আই ওয়ান্ট দ্য লেটার, চিন্তা করেন তো, লেটার এখানে সাবজেক্ট, যেগুলা করাইলাম সেগুলার ক্ষেত্রে কিন্তু ওয়ান্টের পরে কোনো সাবজেক্ট ছিল না। এই যে ওয়ান্ট, আমরা এখানে আনসার করব বি নাম্বার। এই যে ওয়ান্ট সাবজেক্ট ছিল, দেখেন ইউ মানে ব্যক্তি। এইটাতে ওয়ান্টের পরে তো সাবজেক্ট ছিলই না, কিন্তু এইটাতে সাবজেক্ট ছিল 495-তে, কিন্তু এটা ব্যক্তি ছিল। কিন্তু কাহিনী করছে 91 আর 92। 91-এ লেটার ব্যক্তি না বস্তু, 92-এ ওয়ান্টের পরে এক বস্তু। এখন লেটার কি ডেলিভার হয়
নাকি লেটার ডেলিভার করা হয়? এটা প্যাসিভ থেকে আসছে। মনে পড়ে প্যাসিভের বিষয়গুলো অনেকদিন বলছি, খন্ড খন্ড করে অনেকদিন বলছি। এটা প্যাসিভ থেকে আসছে। আর প্যাসিভ থেকে যদি আসে তাহলে ভার্বের ভিত্রি, এই যে ভার্বের ভিত্রি এইটা কখনোই হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা ব্যতিক্রম গ্রামার, প্যাসিভের গ্রামার। প্যাসিভ নিয়ে আমি একদিন পড়াইছি, আমার মনে আছে, একদিন না মাঝে মাঝে অনেকদিন আমি বলছি। রেকর্ড ক্লাসগুলো ভালো করে করবেন সবাই। তো লেটার যেহেতু বলছি, লেটার তো একা একা ডেলিভার হয় না, ডেলিভার করা হয়। তার মানে ভিত্রি, এই যে ভিত্রি। এগ, এটা তো একা একা বয়েল, বয়েল মানে সিদ্ধ, একা একা বয়েল হয় না। সব পোলাপান লাই টু বয়েল দেখবে, আর পরে আমার দোষ দিবে। স্যার তো বলছে যে ওয়ান এর পরে টু ইনফিনিটিভ হয়, কিন্তু স্যার এও চিল্লা অনেক ক্লাসে বলছে, ভাই বস্তু যদি থাকে তাহলে সে নিজের কাজটা নিজে করতে পারে না, কাজটা করা হয়, এরকম অর্থে প্যাসিভ হয়। আর প্যাসিভ হয় কিভাবে ওটা বলছি বিভিন্ন জায়গায়, আরো ডিটেলস এর সামনে বলবো, কিন্তু আপাতত ভি3 হইলেই প্যাসিভ হয়ে যায়। ভি3 হইলে, যেমন দেখেন, দা ওয়ার্ক ইজ ডু বাই মি, ডিড বাই মি, না ডান বাই মি, ডান বাই মি, তাহলে ভি3, এই যে প্যাসিভ, ঠিক আছে না? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে এগ হচ্ছে প্যাসিভ বয়েলড, লেটার হচ্ছে প্যাসিভ ডেলিভার্ড। তো আশা করি ওয়ান রিলেটেড আর কোনো কাহিনী নাই। এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলেন যে ভাই সমস্যা আছে। আচ্ছা 485, 495, আচ্ছা 495 আমাদের, সরি এমন এমন করে দেয়। আচ্ছা দেখেন, 495 আমাদের নর্মাল নিয়মে পড়ছে। নর্মাল নিয়ম কোনটা? ওয়ান্ট এর পর ইনফিনিটিভ হয়। আই ওয়ান্ট দ্যাট ইউ শুড মিট হিম, ইনফিনিটিভ নাই। আই ওয়ান্ট ইউ টু মিট হিম, ইনফিনিটিভ আছে। আই ওয়ান্টেড দ্যাট ইউ শুড মিট হিম, ইনফিনিটিভ নাই। আই ওয়ান্ট দ্যাট ইউ উড মিট হিম, ইনফিনিটিভ নাই। আর আপনার স্যার একটু আগে শিখিয়েছে যে ওয়ান্ট এর পরে কি হয়? ইনফিনিটিভ হয়। বিশেষ নাহলে আমি আরেকবার একটু দেখাচ্ছি পিছনে গিয়ে সমস্যা কি। এই যে এতখানি পরে ফেলছি, এই যে ওয়ান্ট এর পর সর্বদা ইনফিনিটিভ। আই ওয়ান্ট ইউ টু হেল্প, ডু ইউ ওয়ান্ট মি টু কাম। দেখেন এখানেও দেখেন ইউর ওয়ান্ট এর পরে আছে ইউ, ব্যক্তি, কিন্তু ওয়ান্ট এর পরে যদি বস্তু হইতো তাইলেই কিন্তু প্যাসিভ হইতো। ওয়ান্ট এর পরে ব্যক্তি আছে নরমাল, কিন্তু ওয়ান্ট এর পরে যদি বস্তু হইতো তাইলেই কি হইতো? পোলাপান প্যাসিভ হইতো। আশা করি ভাই সম্পদ ভাই, আশা করি বুঝতে পারছেন আপনার প্রশ্নটা। উত্তরটা না পাইলে আবার প্রশ্ন করতে পারেন। আর সামিউল ভাই না, 485 সমস্যা। দ্য প্রফেসর ইনস্ট্রাক্টেড, সামিউল ভাই একটু আগেই বলেছিলাম আমি যে ইনস্ট্রাক্টেড, অ্যাডভাইস, হ্যাঁ এগুলো হচ্ছে বলা। সো বলা বুঝাইতে ওয়ান্ট এর মতো ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব। ঠিক আছে সামিউল ভাই? সো এই যদি হয় কথা, তাহলে দেখেন ইনফিনিটিভ কই আছে? এটা তো আছে, এটা তো আছে, ইনফিনিটিভ এটা তো আছে, কিন্তু আমাদের ইনফিনিটিভের নিয়ম হচ্ছে সামিউল ভাই টু প্লাস ভার্ব। টু প্লাস কি? টু প্লাস ভার্ব, টু প্লাস অন্য কিছু প্লাস ভার্ব। এটা কি ইনফিনিটিভের গঠন? সামিউল ভাই মনে নতুন আসছেন, এটা কি ইনফিনিটিভের গঠন? অবশ্যই এটা ইনফিনিটিভের গঠন না। সামিউল ভাই দেখেন, টু মাঝখানে অন্য কিছু তারপরে ভার্ব, এটা ইনফিনিটিভ না। নট বাদ দেন, কিন্তু টু প্লাস রাইট এটা ভার্ব, ইনফিনিটিভ। টু আর ভার্বের মাঝখানে কোনো ভোগেজুই কিছু লেখে নাই, এনে তো ইনফিনিটিভ নাই। আবার এখানেও টু প্লাস ভার্ব, মাঝখানে একটা ভোগেজুকি নট। তার মানে বুঝতে পারছেন যে এগুলা ইনফিনিটিভ না। ইনফিনিটিভ কয়টা আছে? একটাই। আশা করি সামিউল ভাই উত্তরটা পেয়েছেন। সামনে আগাবো। এই যে এগুলা আপনারা নিজেরাই করে নেবেন, ভেরি ইজি। মুক্তা নোজ, মুক্তা জানে যে কিভাবে গান গাইতে হয়। এই যে হাউ টু, দেখছেন? সি নাম্বার, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ টু ট্যাকেল দ্য প্রবলেম, হাউ টু এ বার্ড হ্যাজ টু লার্ন, একজন পাখিকে শিখতে হয়, একটা পাখিকে শিখতে হয়, পোলাপান কি শিখতে হয়? হাউ টু, কিভাবে? হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে হয়? ইটস উইং, উইং মানে পাখা। একটা পাখিকে শিখতে হয় যে কিভাবে তার পাখা মানে ইউজ করতে হয়। ঠিক আছে, এটা হাউ টু দিয়ে হুবাহু কমন। 500 নাম্বার দেখেন, দেখেন আমরা কিন্তু হাঁটি হাঁটি পাবা করে 500 নাম্বারে চলে আসছি, কিছু বাদ না দিয়ে। তেমন কিছু বাদ দেওয়া হয়নি। এ গুড স্টুডেন্টস মাস্ট নো, একজন ভালো স্টুডেন্টের অবশ্যই জানতে হবে, কি জানতে হবে? হাউ টু,
কিভাবে স্টাডি ইফেক্টিভলি। আপনি 10 ঘন্টা পড়লেন, যে রেজাল্ট করলেন, আপনার বন্ধু 5 ঘন্টা পরে একই রেজাল্ট করলো, তাহলে আপনার পড়া হয়েছে কিন্তু ইফেক্টিভ হয় নাই। কিন্তু এই যে আপনার বন্ধু যে 5 ঘন্টা পড়ছে, সে নির্ঘাত ইফেক্টিভ ওয়েতে পড়ছে। তাহলে আপনাকে জানতে হবে, এ গুড স্টুডেন্ট মাস্ট নো, একজন ভালো ছাত্র অবশ্যই জানবে হাউ টু স্টাডি ইফেক্টিভলি, কিভাবে ইফেক্টিভলি পড়তে হয়। হাউ টু মানে কি, কিভাবে। আশা করি বুঝতে পারছি। এটা ছিল হাউ টু এর বিষয়। আবার যে সিমস, এই যে একটু আগে পড়াইছি যেগুলো, এখন খালি ফসল ঘরে তুলতেছি, এতক্ষণ ফসল লাগাইছি আপনাদের মনের মধ্যে, আপনাদের মাথায় ফসল লাগাইছি, এখন ফসলগুলো উঠাইতেছি এক্সারসাইজ করার মাধ্যমে। দেখেন সিম টু, তারপরে আর কি পড়ছিলাম আমরা এরকম, সিম না, সি তো না, এই যে সিম টু, এখান থেকে একটাই পড়ছিলাম সিম টু। দেখেন সামনে পাইলে আবার দেখে নিব না। হিজ না, সরি, দা মিসক্রিয়েন্ট। দা মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট মানে হচ্ছে যারা কিনা মানে বিশৃঙ্খলাকারী, বিশৃঙ্খলা তৈরি করে। পাক হানাদার বাহিনী যখন ছিল, ৭১ জন যুদ্ধ ছিল, আমরা তখন পাকিস্তানিদের বলতাম পাক হানাদার বাহিনী, আর পাকিস্তানরা আমাদের মুক্তি বাহিনীদের বলতো মিসক্রিয়েন্ট। ঠিক আছে, আমরা যে যেটা টার্মটা ইউজ করতাম, তারা আমাদের বলতো মিসক্রিয়েন্টস। ঠিক আছে, মিসক্রিয়েন্টস মানে দুর্বৃত্ত, মানে বিশৃঙ্খলাকারী। দা মিসক্রিয়েন্টস সিমস, এই যে মনে হওয়া, তারপরে টু প্লাস ভার্ব। The miscreant seems to have stolen the wallet. He seems to have the book. তাইলে এখানে টু এর পরে তো হ্যাজ হয় না, হ্যাভিং তো হয় না, টু স্টিল আর টু হ্যাভ স্টোলেন। ঠিক আছে, তো অ্যান্সার, বেস্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বারটা বেস্ট অ্যান্সার। দেখেন আমি যতটুকু পড়াইছি রুল অনুযায়ী ইনফিনিটিভ ঠিক আছে, কিন্তু এটা না হয়ে এটা হইলো কেন, তার উত্তর এখানে দিয়ে দিছে। আমি যতটুকু পড়াইছিলাম সিমের পরে ইনফিনিটিভ, অর এক্সট্রা বানাইছে টু হ্যাভ দিয়ে ইনফিনিটিভ করতে হবে। এই যে হ্যাভ তো ভার্বি, এর আগে টু, তার মানে এটাও ইনফিনিটিভ। তার মানে সিম দিয়ে ইনফিনিটিভ করতে হইলে টু হ্যাভ, মানে টু হ্যাভ দিয়ে ইনফিনিটিভ করতে হবে। এটাই এক্সট্রা কাহিনী। এই সিমটা এক্সট্রা করে মনে রাখেন, এটা সব ক্ষেত্রে না, শুধু সিমের ক্ষেত্রে। তাহলে হি সিম টু হ্যাভ স্টোলেন, তার মানে বি নাম্বার উত্তর হচ্ছে। সো মাস্টার বই থেকে এই রুলটা একটু পড়ে নিবেন। সিমের পরে ইনফিনিটিভ হয় ঠিক আছে, কিন্তু টু হ্যাভ দিয়ে হয়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে ইনকল মেসেজে লিখবেন, কোনো সমস্যা নেই, আমি কোশ্চেন নিব। হি অ্যাপিয়ার্স, এই যে হি সিমস টু, তার মানে আবার এই হ্যাভ এর কাহিনী। ইডি আছে, এমন হবে না। আর টু এর পরে এস বা এস যুক্ত হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে এটাই রয়ে গেছে। কিন্তু এইটা কঠিন ছিল। টু স্টিলও হইতে পারতো, টু হ্যাভও হইতে পারতো, কিন্তু এটা না হয়ে এটা হয়েছে কারণ সিমের পরে আপনার হ্যাভ বসে। কিন্তু এইটা সোজা, টু এর পরে তো ইডি হয় না, টু এর পরে তো এস বা এস যুক্ত হয় না, টু এর পরে তো আইএনজি হয় না, তার মানে এইটাই। সিন্স মর্নিং, দেখেন পুরান বন্ধু আমাদের, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম মনে আছে? এটা পয়েন্ট অফ টাইম থেকে আসছে। কই থেকে আসছে পোলাপান? পয়েন্ট অফ টাইম থেকে আসছে। তার মানে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা ধরে আপনি করতে পারেন, দেখেন এইটা 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 ছাড়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথাও নাই। সো সিন ধরেই, সিন্স মর্নিং এটা ধরেই করা ভালো, কারণ এটা আমরা পড়ে আসছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝছেন। তাহলে ক্রিমিনাল সিম, সিমের পরে টু, ওরে টু হ্যাভ তো সব জায়গায় লিখছে। আচ্ছা, টু হ্যাভ যেহেতু সব জায়গায় লিখছে, ক্রিমিনাল সিমস মনে হয় বিশ্বাসঘাতকতার জন্য অপরাধীকে সাজা দেওয়া হয়েছে। এই লাইনটা পড়লে বোঝা যায় লাইনটা প্যাসিভ। ক্রিমিনাল উত্তরে দেওয়া আছে পানিশ। ক্রিমিনাল কি আরেকজনকে পানিশ করবে নাকি ক্রিমিনালদের পানিশ করা হবে? অবশ্যই ক্রিমিনালদের পানিশ করা হবে, তার মানে প্যাসিভ। তো প্যাসিভের নিয়ম অনুযায়ী এইটাও করে নাই, এইটাও করে নাই, এই যে এইটা টু হ্যাভ বিন পানিশ এটা হইতে পারতো, কিন্তু আমরা জানি প্যাসিভ হইলে তো ভিত্রি হয়। এই যে পানিশড এইটা ভিত্রি হইছে। সো এইটা প্যাসিভের নিয়ম থেকে আসছে। যাদের প্যাসিভের কনসেপ্ট ক্লিয়ার তারা পারেন, কনসেপ্ট যদি ক্লিয়ার না, আমরা যখন প্যাসিভের টপিক পাবো তখন এটা শিখে নিব। বুঝাইতে পারছি? বাট নিয়ম কিন্তু ওই দেখেন ইনফিনিটিভ, ওই যে টু হ্যাভ আসছে, কিন্তু প্যাসিভ দেখে এ বিন প্লাস ভার্বের ভিত্রি পানিশড এই জিনিসটা আসছে। দেখেন তো এই পর্যন্ত এই পৃষ্ঠাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা?
দেখেন তো, কোন নাম্বারে যদি সমস্যা থাকে নাম্বারটা লেখেন যে ভাই কি বুঝাইলেন আমি তো বুঝতে পারি নাই, আরেকবার বুঝান। নাম্বার লিখলে আমি বুঝবো আপনার মনে ওই কোশ্চেন, তো আমি আরেকবার বুঝাবো। আশা করি তেমন সমস্যা নাই। ঠিক আছে, আগাচ্ছি। এই দুইটা করবো 6 এবং 7। এই যে সেইড, সেইড ঠিক আছে না? তো সেইড বা টোল্ড বলা থাকলে তো টু হয়, এটাই টু দিয়া দেয় নাই, এটাই টু দিয়ে দিছে, তার মানে আপনাকে এটা এখানে টু দিয়ে নিতে হবে। টু 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 টু। আচ্ছা, টু হ্যাভ, টু হ্যাভ, টু হ্যাভ, টু হ্যাভ, তাও ঠিক আছে। হ্যাভ এর পরে ভার্বের ভি3 হয়, এটা বিকাম লেখা, প্রেজেন্টে না ভিত্তিতে আছে বোঝা যাচ্ছে না। তারপরে টু হ্যাভ বিগান হয়। আচ্ছা, টু হ্যাভ বিন, দা তাজমহল ইজ সেড টু হ্যাভ বিন বিল্ট। ও এই যে এই একই কাহিনী, একই কাহিনী কোনটার? এই যে এটার, ক্রিমিনালেরটা। ক্রিমিনাল কি নিজেকে সাজা দিছে না ক্রিমিনালকে সাজা দেওয়া হবে? ক্রিমিনাল কিন্তু পানিশ করে নাই, তাকে পানিশ করা হয়েছে, তাই প্যাসিভ। সো এইটা হচ্ছে সেই কাহিনী। তাজমহল, তাজমহল কখনো নিজেকে বিল্ড করে নাই, এটা বিল্ড করা হয়েছে। কার দ্বারা করা হয়েছে? এই দেখেন বাই শাহজাহান দেওয়া আছে, তার মানে অবশ্যই প্যাসিভ। প্যাসিভ যেহেতু, এখানে যে বিন টিন আইনা ভার্বের ভিতরি হবে। দেখেন তো কই আসছে ভার্বের ভিতরি? এই যে টু হ্যাভ বিন, আর ভার্বের ভিতরি বিল্ড, এটা দেওয়াই আছে প্রশ্নে। তাহলে এই যে বিনটা অতিরিক্ত করে আসবে, এটা কেন আসছে? বিনটা প্যাসিভের জন্য। এখন প্যাসিভের নিয়ম যেহেতু পড়াই নাই, সেটা বুঝতে একটু কঠিন লাগতেই পারে, কিন্তু ইনফিনিটিভের যে নিয়মটা টু প্লাস ভার্ব, আশা করি ওটা বুঝতে কোনো সমস্যা নাই সেইডের পরে। এবার দেখি এই যে আই এম সরি, সরি এর পরে টু হয়, দেখেন তো টু হয়েছে কিনা? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব, না আই এম সরি টু ডিস্টার্ব, টু এর পরে হ্যাভ ডিস্টার্ব, এভাবে তো লেখা শিখি নাই, টু এর পরে সরাসরি ভার্ব। আই এম সরি টু ডিস্টার্ব ইউ লাস্ট নাইট, লাস্ট নাইটে তোমাকে ডিস্টার্ব করছে দেখে আমি দুঃখিত। তো এই ছিল মোটামুটি। তারপরে র্যান্ডমলি কিছু দেখেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে থাকেন। 510 নাম্বার দেখেন, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজ দ্য ডোর। এখানে আসলে বলার মতো কোনো মানে কোনো চিহ্ন নাই যে ইনফিনিটিভ হবে। দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি, ক্লোজিং। আই ওয়েন্ট টু শপ, এই যে ওয়েন্ট টু ওয়ার্ক, ওয়েন্ট এর পরে যে টু হয়, টু কিন্তু ঠিকই দিছে, দেখেন ওয়েন্ট টু ওয়ার্ক, একটা ভার্ব না আরেকটা ভার্ব দিচ্ছে, এই ভার্ব তার ইনফিনিটিভ হবে না, তাই আইএনজি। আই ওয়েন্ট টু শপ, এই যে দেখছেন, তারপরে আরেকটা ভার্ব দিছে, তার মানে আইএনজি। আইএনজি এখানে আবার ফর আনছে, এগুলো তো আমরা শিখি নাই। ফর আনছে, টু আনছে, তার মানে যে বাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি? আচ্ছা, কয় নাম্বারের সমস্যা হচ্ছে আফরিন আপু একটু নাম্বারটা বলেন, তাহলে আমি দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, নাম্বারটা একটু বলেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। তারপরে আমরা সরাসরি চলে যাব, এই দুইটা বুঝলাম আমরা, যে দুইটা ভার্ব থাকলে এরপরে যদি আরেকটা ভার্ব থাকে আইএনজি, এটা আগেরই ছিল। এবার এগুলো দেখি, এ লট, তারপর একটা ভার্ব, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে আইএনজি, যদি কোনো নিয়মে না পড়ে, যদি কোনো নিয়মে না পড়ে একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে আইএনজি, সো এটা আইএনজি হয়েছে, কোনো সমস্যা নাই, কোনো নিয়মে পড়ে নাই। আবার নির্যাসে একটা ভার্ব থাকলে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে আইএনজি। এই যে কাট আর একটা ভার্ব, তার মানে কাটিং। এই যে নিড আর একটা ভার্ব, আরেকটা যদি ভার্ব থাকে আইএনজি, এই যে আরেকটা ভার্ব ক্লিনিং। দি শুজ নিড, একটা ভার্ব পড়ছে আরেকটা ভার্ব থাকে মেন্ডিং, মেন্ডিং মানে ঠিক করা। এটা নর্মাল নিয়মে পড়ছে, নর্মাল মানে 80% যে নিয়ম, 80% নিয়ম কি একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। ঠিক আছে, এবার কত নাম্বার? 508 না? আচ্ছা, হি সাপোজড টু হ্যাভ পাস দ্য এসএসসি এক্সামিনেশন। দেখেন এই কোশ্চেনটা ব্যতিক্রম, এরকম কোশ্চেন সচরাচর হয় না। ব্যতিক্রম
ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু কোন সেন্সে ব্যতিক্রম? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা সেন্টেন্সের বাংলা করলে সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট বুঝায়, মানে একটা সেন্টেন্সের বাংলা করলে বর্তমান কাজটা মানে হয়েছে কিন্তু তার ফল পাওয়াটা এখনো বিদ্যমান, এরকম যদি বুঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি ইজ সাপোজ টু হ্যাভ পাস দ্য এসএসসি এক্সামিনেশন, তার তো এসএসসি এক্সামিনেশন পাস করার কথা কিন্তু এখনো তো রেজাল্ট দেয় নাই, মানে কাজ হয়েছে, ফলাফল বিদ্যমান। তো সাপোজ টু আমি আপনাদের বলছিলাম, সাপোজ টু মানে কি, হওয়ার কথা, মানে কোনো কিছু কথা, মনে আছে একটু আগে কিন্তু পড়াইছি। হি ইজ সাপোজ টু হ্যাভ পাস দ্য এসএসসি এক্সামিনেশন, তার তো এসএসসি এক্সাম পাস করার কথা কিন্তু এখনো তো ফলাফল আসে নাই, তার মানে যে কাজটা হয়ে গেছে কিন্তু ফলাফল বিদ্যমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। সো এর জন্য এটা হবে না। সো এখন আপনি একটা কোশ্চেন করছেন যে স্যার এই যে মানে হ্যাভটা কখন বসবে, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাভ তো নর্মালি বসবে না, যদি আপনার একান্তই বেজ ওয়ার্ডটা না থাকে তখন বসবে, কিন্তু এখানে তো বেজ ওয়ার্ড আছে, তো হ্যাভ তো নরমালি বসবে না। হ্যাঁ, যদি বসে তখন ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে কোনো কাজ এখন শুরু হয়েও চলছে বুঝাইতে প্রেজেন্ট পারফেক্ট হয়। তো এগুলো আসলে পরীক্ষায় তেমন একটা আসে না, নিজেই দেখেন একটা অ্যাডমিশনে তো কোন একটা সালে আসছে, ঠিক আছে। তো এটা নিয়ে মাথা নষ্ট করলে আপনি যতগুলা মাথায় রাখতে পারছেন ওগুলো আরো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আর কোনটা 511 নাম্বারটা কোন ভাইরে? আচ্ছা সোনিয়া আপু, আপনি মনে আজকে নতুন আসছেন, আপনার ফরজ কাজ হচ্ছে যদি আপনি কোর্সে যুক্ত থাকেন অবশ্যই 1 থেকে 10 নাম্বার ক্লাস পর্যন্ত খুব ভালো করে রেকর্ড ক্লাস করতে হবে। রেকর্ড ক্লাস করলে আশা করি এই নাম্বারটা আপনার সমস্যা হতো না। ঠিক আছে, এখন পড়াচ্ছি, এটা সমস্যা নাই। রেকর্ড ক্লাস সর্বোচ্চ 7, 8, 9, এটা তাড়াতাড়ি 3টা রেকর্ড ক্লাস করবেন, 7, 8, 9, আর পারলে এক বসায় 10টা রেকর্ড ক্লাস করলেই ভালো হবে। 511 বলছে আই ওয়েন্ট টু শপ। দেখেন সোনিয়া আপু, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। তো ওয়েন্ট এর পর একটা ভার্ব আছে, এটা ইনফিনিটিভ হইছে, ফাইন। এখন এরপরে আরেকটা ভার্ব আছে, মানে একের অধিক, তো যেহেতু আরেকটা ভার্ব আছে তার সাথে আইএনজি হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, ঠিক আছে। এখন ফর বাইং আছে, ফর বাই আছে, টু বাই আছে, বাইং আছে, এখানে দুইটা অপশনই আছে। দুইটা অপশন থাকলে আপনি 9 নাম্বার বা 10 নাম্বার ক্লাসে চলে যাবেন, 10 না আছে 11, 10 নাম্বার ক্লাসে চলে যাবেন। 10 নাম্বার ক্লাসে আপনার হাসিব স্যার আপনাকে শিখাইছিল, 10 নাম্বার ক্লাসে শিখাইছিল যে যদি ইনফিনিটিভও হয় আবার আইএনজিও হয় তখন উত্তর কোনটা হবে। তখন হাসিব স্যার বলেছিল যে যদি সেন্টেন্সটা পড়ে উদ্দেশ্য বা জন্য বোঝায়, সেন্টেন্সটা পড়ে যদি উদ্দেশ্য বা জন্য বোঝায় সেটা ইনফিনিটিভ হয়। আই ওয়েন্ট টু শপ, আমি শপে গেছি, কি কারণে শপে গেছি? একটা নিউজ পেপার কেনার জন্য, একটা নিউজ পেপার কেনার জন্য, উদ্দেশ্য এবং জন্য বুঝাইছে তাই ইনফিনিটিভ হয়েছে। কিন্তু 510 নাম্বার দেখেন, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে আমি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, কাজে চলে গেছি। এই লাইনে কি কোনো উদ্দেশ্য জন্য বুঝাইছে? সোনিয়া আপুর কাছে প্রশ্ন, এই লাইনে কি কোনো উদ্দেশ্য জন্য বুঝাইছে? না। তাহলে এই লাইনটা হচ্ছে নরমাল, এই লাইনটা কি নরমাল? নরমাল নিয়ম অনুযায়ী আইএনজি হবে, কিন্তু ব্যতিক্রম উদ্দেশ্য বা জন্য বুঝাইলে, এটা 10 নাম্বার ক্লাসে পড়াইছি, এখনো রেকর্ড ক্লাস অ্যাভেলেবল আছে, দেখে নিবেন। উদ্দেশ্য বা জন্য বুঝাইলে তখন আর আইএনজি হয় না, ইনফিনিটিভ হয়। উদ্দেশ্য বা জন্য কিভাবে বুঝায়? আই ওয়েন্ট টু শপ, আমি দোকানে গিয়েছিলাম, কি জন্য গেছিলাম? টু বাই এ নিউজ পেপার, নিউজ পেপার কেনার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। 1 থেকে 10 নাম্বার ক্লাস অবশ্যই দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ, যেটা ইংলিশ গ্রামার গুরু পেজে দেওয়া আছে। তাছাড়া আপনি যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন সেখানে নক দিলেই সাথে সাথে অ্যাডমিনরা 1 থেকে 10 নাম্বার ক্লাস দিয়ে দিবে, সমস্যা নাই। আর আমি ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলা ইউটিউবে আপলোড করে সাজাচ্ছি, যাতে করে একটা লিঙ্ক দিব, একটা প্লেলিস্টের ভিতরে রাখবো, একটা লিঙ্ক দিব, একটা লিঙ্কে ক্লিক করলে মাস্টারের যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাস একসাথে পেয়ে যাবেন। ওই প্লেলিস্টটা করতেছি, আরো 2-1 দিন সময় লাগবে, সেই পর্যন্ত একটু ধৈর্য ধরুন, ফেসবুক পেজ থেকে আপাতত ক্লাস করার চেষ্টা করুন, ঠিক আছে। তো হয়ে গেল 511 নম্বর হয়ে গেল। আমরা বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ পড়বো, একটু ধৈর্য ধরতে হবে। ও এটা তো পড়লাম না, এটা তো নিডস এর কাহিনী তো পড়লাম, ফাইন। আচ্ছা, আমরা তো 46-এর দিকে শুরু করছিলাম, 5টা মিনিট একটু পড়া যায়, 1 ঘন্টা হইলো মাত্র, আর একটু 5 মিনিট পড়া যায়। যদি পড়া যায় এই পৃষ্ঠা পড়েই ছেড়ে দিব, ঠিক আছে। কিন্তু এই পৃষ্ঠা পড়ার জন্য আমি এই পর্যন্তই পড়াবো, আজকে ক্লাস নিয়ে আসছিলাম, ঠিক আছে। এই পৃষ্ঠা পড়ানোর জন্য একটু সময় দিতে হবে, কাহিনী আছে দেখেন একটু।
এই কাহিনী একটু দেখতে হবে, সময় অনেক বেশি লাগবে না, একটু ধৈর্য ধরে গেলে কাহিনীগুলো দেখেন। সাহায্যকারী ভার্বকে পোলাপান ইংরেজিতে কি বলে? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে কি বলে? সাহায্যকারী ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে কি বলে? প্রধান ভার্ব। ঠিক আছে না পোলাপান? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা অক্সিলারি ভার্ব, আমরা সবাই জানি। তো এই অক্সিলারি ভার্ব গুলার পর অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, এটাও কিন্তু জানি, ক্লাস 5 এর পড়া এটা। অক্সিলারি ভার্ব যদি প্রশ্নে থাকে এরপরে প্রিন্সিপাল থাকবে। আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এখানে কোনো অক্সিলারি নাই, প্রধান ভার্ব দিয়ে হয়ে গেছে। কিন্তু যদি অক্সিলারি থাকে, আই ক্যান ক্রিকেট, এই সেন্টেন্সটা কখনোই হবে না, অক্সিলারি এর পরে একটা প্রিন্সিপাল লাগবেই। তার মানে এই প্রত্যেকটা অক্সিলারি এর পরে যে কোন একটা প্রিন্সিপাল লাগবে। যেমন ক্যান প্লে, আই ক্যান প্লে ক্রিকেট। কুড সিং, আই কুড সিং এ সং। মে ওয়াক, আই মে ওয়াক স্লোলি। মাইট টক, I might talk with you later. Should read, you should read a book. Will go, you will go to my house tomorrow. আর would watch, I would watch a movie tonight. ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অক্সিলারি এর সাথে প্রত্যেকটা প্রিন্সিপাল থাকবেই। প্রিন্সিপাল আছে, অক্সিলারি নাই, সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু অক্সিলারি আছে, প্রিন্সিপাল নাই, সেন্টেন্সটা হবে না। এবার দেখেন তো এই পেজটা দেখেন তো, আজান দিচ্ছে, 1 মিনিট সময় নিব। এই পেজটা দেখেন তো কোনটা কাটা কোনটা রাইট, ঠিকঠাক দিছি কিনা একটু দেখেন। 1 মিনিট সময় নিব, আজানটা যায়নি। ঠিক আছে, আমাদের হয়ে গেল, আজানটা শেষ হয়ে গেল। আচ্ছা সম্পদ ভাই, 13 দিয়ে কি বুঝাচ্ছেন একটু এক্সপ্লেন করতে হবে। 1 আর 3 ভুল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1 আর 3 অবশ্যই ভুল। কেন? কারণ ক্যানের পরে আপনার ভার্ব নাই, আর মেয়ের পরে ভার্ব আছে। সরি, ক্যানের পরে ভার্ব নাই আর মেয়ের পরে ভার্ব নাই, তাহলে ভুল। আই ক্যান গো, আই মেরিড। আচ্ছা পোলাপান, এখন একটা ভার্ব তো তাহলে আছে, দুইটা মিলে কিন্তু একটা ভার্ব, অক্সিলারি প্রিন্সিপাল দুইটা মিলে কিন্তু একটা ভার্ব, একটা ভার্ব আছে। এর পরে যদি আরেকটা ভার্ব থাকে, এরপরে যদি আরেকটা ভার্ব থাকে, তাহলে অবশ্যই নর্মাল নিয়ম অনুযায়ী সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। একটু দেখেন, I could not bath there. কুড এর পরে কি আর কোন ভার্ব আছে? সেন্টেন্স ভুল। I could not but go there, তার মানে কুডের পরে অক্সিলারি প্রিন্সিপাল, এই গো আর কুড এই দুইটা মিলে একটা ভার্ব, এই দুইটা মিলে একটা ভার্ব, এই সেন্টেন্সটা রাইট। I help you, এই সেন্টেন্সটা রাইট। I can not help you, হ্যাঁ ক্যান হেল্প, এই সেন্টেন্সটা রাইট। এই দুইটা মিলে একটা ভার্ব, কিন্তু নিচের সেন্টেন্সটা দেখেন, এটাই হচ্ছে ফান্ডা, এটাই হচ্ছে মেইন পড়া আজকে। নিচের সেন্টেন্সটা দেখেন, I can not help, এইটা এইটা এই দুইটা মিলে একটা ভার্ব, আর আরেকটা ভার্ব হচ্ছে গো দেয়ার। তাহলে একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ নাইম হোসেন ভাই। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, গোয়িং তো লিখলাম, কিন্তু কেন হয়? এই যে দুইটা ভার্ব, এটা একটা ভার্ব আর এটা একটা ভার্ব, দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি অক্সিলারি প্রিন্সিপাল মিলে কিন্তু একটা ভার্ব হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এটাই ছিল কনসেপ্ট। এবার লাস্ট যে প্রশ্ন, মানে লাস্ট পেজটা পড়াইলেই শেষ। দেখেন, শি কুড নট বাট, কুড আছে, নট বাট আছে, কোনো ভার্ব নাই, তো ভার্ব খুঁজতে হবে। হেল্প, গোজ, হ্যাজ, গো। শি কুড নট বাট হেল্প গোয়িং দেয়ার। আচ্ছা দেখেন, যদি আমরা সরাসরি বলি কুড নট বাট, এইখানে শুধুমাত্র অক্সিলারি আছে, আপনার প্রিন্সিপাল ভার্ব আছে কি? প্রিন্সিপাল ভার্ব আছে কি? নাই তো। এখানে দুইটা, এখানে গোজ, সবসময় মাথায় রাখতে হবে ক্যান, কুড, মে, মাইট এগুলার পরে বেস ফর্মটা বসে গো, কখনো এস বা ইএস বসে না, এটা ক্যান কুডের নিয়ম। তার মানে রইল কোনটা? গো। শি কুড নট বাট গো দেয়ার। আর এখান থেকে একটু শিখবেন, ক্যান নটের সাথে হেল্প হয়, আর ক্যান নট যদি বাট থাকে তখন আর হেল্প হয় না। এই জিনিসটা শিখতে হবে, মাস্টার বই থেকে এই জিনিসটা শিখবেন। ক্যান নট হেল্প আর ক্যান নট বাট থাকলে আর হেল্প হয় না। তো এখানে ক্যান কুড একই জিনিস, কুড নট বাট যেহেতু আছে আর হেল্প হবে না। আপনার এভাবে শেখার আসলে দরকারও নাই, আমি যেটা শিখেছি ওটা মাথায় রাখলে হয়। ক্যান কুডের পরে এখানে কোনো ভার্ব নাই, এর জন্য ভার্ব বসছে। তারপরে কোশ্চেন করবে অনেকে, স্যার গোস কেন বসে নাই? ভাই গোস এটা বেস ফর্মে না, এইটা হচ্ছে গো, বেস ফর্ম। সো ক্যান কুডের পর বেস ফর্ম হয়, এটা হচ্ছে উত্তর। দেখি তো উত্তর কি? হ্যাঁ, উত্তর হচ্ছে ডি নাম্বার, দেখেন গোস। এবার 517, আই ক্যান নট হেল্প। দেখেন এই ক্যান নট এর পর কিন্তু একটা ভার্ব হেল্প আছে, তো এরপরে যদি কোনো ভার্ব বসে আইএনজি, সোজা নিয়ম। তারপরে দেখেন দ্য ওল্ড ম্যান, আবারও ক্যান নট, ক্যান নটের পরে ভার্ব, তো এরপরে যদি আরেকটা ভার্ব পড়ে তার সাথে আইএনজি, দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং। ঠিক আছে, এই তাইলে এইখান থেকে আমরা দেখলাম ক্যান নট হেল্প বা কুড নট বাট এইভাবে শেখা দরকার নাই। যদি একটা ভার্ব থাকে তারপর আর একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এভাবেই শিখবো। আর যেমন কুড নট বাট, এখানে কোনো ভার্ব ছিল না, তাই আমরা এখানে একটা ভার্ব বসাইছি। এইভাবে আমরা জিনিসটা শিখবো, যেভাবে এতদিন শিখে আসছি। আর কারো মুখস্থ করার ইচ্ছা থাকলে মুখস্থ করে নিন, এটা ব্যক্তিগত বিষয়। এবার শেষ, জাস্ট খালি এই কয়টা। ইট ইজ আওয়ার ডিউটি টু, প্রিপোজিশন টু এর পর তো ভার্বের বেস ফর্ম হয় টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তাহলে অবশ্যই বেস কোনটা আছে? টু হবে। এছাড়া আইএনজি, পাস্ট, প্যাসিভ, এটা প্যাসিভ হইছে, সো এগুলো একটাও উত্তর হবে না, এটা পড়ার দরকার নাই। আর এইটা নেক্সট ক্লাসের টপিক, আজকে না, এটা নেক্সট ক্লাসের টপিক। তো আজকের টপিক এই পর্যন্তই, ডান। কারো যদি সমস্যা থাকে সে প্রশ্ন করেন, সমস্যা না থাকলে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।